এখনো 3 কিলোমিটার উপরে যেতে হবে। কামাখ্যা দেবালয়ে আপনাকে স্বাগতম। গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ শহর এটি। এজন্যই গুয়াহাটিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। এখান থেকে যেতে হবে মণিপুর, মেঘালয়, অরুণাচল কিংবা মিজোরামে। আর এসব জায়গা যাওয়ার আগে প্রত্যেকেই একদিন কিংবা দুদিন গুয়াহাটি ঘুরে দেখেন। ব্রহ্মপুত্র নদীর বাম তীরে শতাব্দী প্রাচীন এই শহর একসময় ছিল অহোম রাজাদের শাসনাধীন। তাই এখানকার শিল্প ও স্থাপত্যে অহোম রাজাদের ছাপ এখনও রয়ে গেছে। গুয়াহাটিতে এক রাত কাটিয়ে ঘুরে দেখুন 51 সতীপীঠের অন্যতম পীঠ কামাখ্যা মন্দির। ব্রহ্মপুত্র নদীর মাঝখানে ময়ূর দ্বীপের উপর অবস্থিত উমানন্দ মন্দির। ব্রহ্মপুত্র নদীর উপর বিখ্যাত রোপওয়ে, বশিষ্ঠ মুনির আশ্রম, এছাড়াও এখানে রয়েছে আরও অনেক কিছু দেখার মতো সব জিনিস। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে গুয়াহাটি রেলপথ, বিমানপথ এবং সড়ক পথে কিন্তু ওয়েল কানেক্টেড। হাওড়া থেকে সরাইঘাট, কামরূপ এবং শিয়ালদহ থেকে কাঞ্চনজঙ্ঘায় খুব সহজেই গুয়াহাটি পৌঁছানো যায়। শহর থেকে 20 কিলোমিটার দূরেই আছে গুয়াহাটি বিমানবন্দর। আগে থেকে প্ল্যানিং করলে কম খরচে টিকিট পেয়ে যাবেন। গুয়াহাটি রেল স্টেশনের বাইরে পায়ে হাঁটা পথে চলে আসতে হবে পল্টন বাজার। আর এই পল্টন বাজারেই আপনারা রাস্তার দুই পাশ দিয়ে প্রচুর খাওয়া বা থাকার হোটেল পেয়ে যাবেন। আমরাও এখানেই নিয়েছিলাম আমাদের হোটেল। গুয়াহাটিতে আরও একটা সকালে সবাইকে গুড মর্নিং। আমি এখন দাঁড়িয়ে আছি গুয়াহাটির পল্টন বাজারে। আজ সকালে এসে আমরা ওই হোটেলটা নিয়েছি, হোটেল বিশ্বনাথ। তো 1000 টাকা করে পড়েছে আমার হোটেল বিশ্বনাথে থাকতে। হোটেলটা খুব সুন্দর, 41 রুম। আর চলো রুমের ভিতরটা দেখি এখন। রুমের ভিতরটা এরকম, তোমার সিঙ্গেল বেডের রুম দিয়েছে। আর দেখতে পাচ্ছি সব আছে, আয়না আছে খুব সুন্দর একটা। এই পাশে তোমার ওয়ার্ড্রপ আছে একটা। আর সিঙ্গেল বেডের রুম এটা। এখানে ওয়ালের টিভিও আছে, সব আছে। এইখানটায় তোমার আছে টয়লেট, টয়লেট বাথরুম। এই গিজারের লাইন আছে, ওখানটা গরম। এখন বাজে 6টা, আর 1 ঘন্টার মধ্যে আমাদের রেডি হয়ে বেরোতে হবে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। তো চলো একেবারে বাসে গিয়ে কথা হবে। এটা হচ্ছে সেই গুয়াহাটির পল্টন বাজার। সকাল সকাল আমরা এখন চলেছি কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। তো কামাখ্যা মন্দিরে পূজা দেব এবং সঙ্গে তোমাদের দেখাবো গুয়াহাটির 3টে বেস্ট জিনিস, কামাখ্যা মন্দির, আর সঙ্গে আছে রোপওয়েও এবং ময়ূর দ্বীপ বলতে পারো, বা পিকক আইল্যান্ড। আমার পিছনে দেখতে পাচ্ছ নেপালি মন্দির। মানে পল্টন বাজারে আসলে তোমরা নেপালি মন্দিরের কাছ দিয়ে কামাখ্যা যাওয়ার লোকাল বাস পেয়ে যাবে। বাস স্ট্যান্ডে যাওয়ার কোনো দরকার নেই। নেপালি মন্দিরের কাছে আসলে তোমরা এখান দিয়ে কামাখ্যা যাওয়ার বাস পেয়ে যাবে। তো বাসে উঠি, তোমার কথা হচ্ছে। উঠে পড়েছি বাসে, তোমার ভাড়া 30 টাকা। তো চলো কামাখ্যার মেন গেট পর্যন্ত নামিয়ে দেবে। ওখান দিয়ে আবার তোমার অটোয় কিংবা বাসে আবার যেতে হবে, পাহাড়ের উপরে উঠতে হবে। অটো কিংবা তোমার র্যাপিডো বাইকে আমি কথা বললাম, 200 টাকার কমে তো হচ্ছে না। তো লোকাল ট্রাভেলস 30 টাকা। তো চলো লোকাল ট্রাভেলসে ট্রাভেল করাই সব থেকে বেটার আমার মনে হলো। তো আমরা নেমে গেলাম কামাখ্যা মন্দির রোডে। আর আমার সামনে ওপারে দেখতে পাচ্ছ কামাখ্যা মন্দিরের গেট। তো এই গেট দিয়ে এখনও 3 কিলোমিটার উপরে যেতে হবে। কামাখ্যা দেবালয়ে আপনাকে স্বাগতম। মেন গেট থেকে 10 মিনিটের রাস্তা উপরে। এবার পাহাড়ে উঠতে হবে আমাদের। তো চলো উপরে উঠি আমরা।
51 সতীপীঠের মধ্যে এটি সবথেকে পুরানো এবং সবথেকে জাগ্রত মন্দির। এই মন্দিরটি নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত। কামাখ্যা মন্দিরটি তৈরি হয়েছিল সম্ভবত নবম ও দশম শতকে। অতীতের বহু অগ্রাসনে বহুবার ধ্বংস হয়েছে এই মন্দির, আবার গড়েও তোলা হয়েছে। বর্তমানে মন্দিরের এখন যে কাঠামোটি দেখছেন, এটি আসামের রাজারা 17 শতকে পুনরায় নির্মিত করেন। তো আমার পিছনে যেরকম গাড়ি দেখতে পাচ্ছ ছোট ছোট, তোমার মারুতি বলে এগুলোকে। মারুতি পেয়ে যাবে তোমরা, 20 টাকা করে ভাড়া নেবে কামাখ্যা মন্দিরের মেন গেট পর্যন্ত আসতে। আর লেফট সাইড দিয়ে তোমরা পুরো সব দোকান দেখতে পাবে। এখানটা সব প্রসাদ পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের, নিতেই পারো তোমরা। মন্দিরের ভিতরেও কিন্তু পাওয়া যাবে, এখানেও পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম। চলো, মন্দিরের কুপন পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু পুরো ফ্রি অফ কস্ট কুপন, কোনো টাকা লাগছে না। আর এখানেই তোমার দিচ্ছে কুপন, তো তোমরা ঢোকার আগে অবশ্যই কুপনটা নিয়ে নেবে। মন্দিরে পূজা দেওয়ার ইচ্ছা হলে সকাল সকাল মন্দিরে চলে আসতে হবে। সামনেই জুনের 22 তারিখ আম্বুবাজি, আর ওই দিন কিন্তু কামাখ্যাতে সব থেকে বেশি ভিড় হয়। 68টা সিঁড়ি পার করে মূল মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছাতে হবে। মূল মন্দির ছাড়াও এই পুরো নীলাচল পর্বতে আরও ছোট বড় 10টি মন্দির দেখতে পাবেন। তো কামাখ্যা মন্দিরে ঢোকার আগে তোমরা সামনে প্রচুর দোকান দেখতে পাবে, আর সেখান দিয়ে তোমরা ফুল মালা প্রসাদ যা ইচ্ছা নিয়ে নিতে পারো। তো আমরা এখন ঢুকছি ভিতরে, তো চলো ঢুকি। দেখো আমার পিছনে আছে কামাখ্যা মায়ের মন্দিরের চূড়া। তো চলো ভিতরে ঢুকি, এখন দেখা করতে পারছি। টাইম হয়েছে এখন তোমার 7:49। আমরা দাঁড়িয়ে আছি কামাখ্যার জেনারেল লাইনে, আর অবস্থাটা দেখো শুধু সামনে প্রচুর ভিড়। 8:15 বাজতে যায়, কতক্ষণ লাগে দেখি আমাদের মন্দিরে পূজা দিয়ে বের হতে। এখানে আপনাদের বসিয়ে রাখা হবে এরকম সুন্দর একটা জায়গায়। এখানে কিন্তু টয়লেট, বাথরুম, পানীয় জল সবারই সুবন্দোবস্ত আছে, তো কোনো অসুবিধা নেই। সবার লাইন অনুযায়ী আস্তে আস্তে তোমার ভিতরে যাওয়ার সুব্যবস্থা আছে। 2.5 ঘন্টার প্রতীক্ষার পর আমাদের লাইনটা এবার খাঁচার মধ্যে ঢুকছে, মানে খাঁচা থেকে ছোট খাঁচায় ঢুকছে, লাইনে এবার ঢুকছে। দেখো আমরা যাচ্ছি এবার। এই যে এই সাইডে সবাই প্রতীক্ষা করছে, আর এটা হচ্ছে লাইন সবে শুরু হয়েছে। মানে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম আমরা, 2 ঘন্টা পরে লাইনটা পেলাম জাস্ট। তো একটা খাঁচা থেকে আর একটা খাঁচা, এবার এই খাঁচাটাও আমরা যাচ্ছি। দেখা যাক, এই লাইনটা এখন মনে হচ্ছে আমাদের মেন লাইনে আমরা চলে এসছি। তো চলো দেখা যাক কতদূর কি হয়। আবার অপেক্ষা। এখানটায় বসার জায়গাও করা আছে, মানে তোমার সবার জন্য দেখতে পাচ্ছি সাইড দিয়ে। যারা বয়স্ক লোক তারা শুধুমাত্র যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার প্রতীক্ষা করতে হবে তাও কিন্তু নয়, এটা বসতেও পারো। সবার জন্য বসার জন্য রিজার্ভ সিট করা আছে, দেখতে পাচ্ছি পুরো এমো সাইড দিয়ে ও সাইড, সবাই বসতেও পারো। আর এখান দিয়ে দেখো কুণ্ডটা দেখা যাচ্ছে কত মজা। মন্দিরের এই সিস্টেমটা খুব ভালো, কিন্তু মানে তোমার অন্য মন্দিরের মতো নয়, তিরুপতি মন্দিরের মতো। এই মন্দিরটাও দেখো পুরো শুধু দাঁড়ানো নয়, সবার জন্য বসার ব্যবস্থাও রেখেছে। তো বয়স্ক লোকদের জন্য কিন্তু এটা খুবই একটা হেল্পের বিষয়। তো এটাই হচ্ছে গেট, এরপরে আর ক্যামেরা অ্যালাউ নেই। তো একদম 4.5 ঘন্টা পর লাইনটা পেলাম। তো চলো এখন ভিতরে পূজা দেবো, ভিতরে আর ক্যামেরা অ্যালাউ নেই, পূজার পরে আবার কথা হবে। শেষমেশ পূজা দিলাম, এখন বাজে তোমার টাইম হচ্ছে 1:24।
কথিত আছে বিষ্ণুর সুদর্শন চক্র যখন সতীর দেহ ছিন্ন করেছিল তখন মায়ের যোনিদেশ পড়েছিল এখানে। এই কামাখ্যা মন্দির কিন্তু তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান। এই কামাখ্যা মন্দির কিন্তু অঘরী এবং তান্ত্রিক যোগীদের কাছে একটি গুরুত্বপূর্ণ পীঠস্থান। একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ কিন্তু এই কামাখ্যা মন্দির। অন্যতম আদিশক্তিগুলোর মধ্যেও একটা কিন্তু এই সতীপীঠ। বলা হয় এখানে দেবীর যোনি পড়েছিল, আর সেই যোনিকেই এখানে পূজা করা হয়। আর সেই সঙ্গে আরও বলে রাখি, কামাখ্যা মন্দির কিন্তু আমাদের অন্যতম একটা শ্রেষ্ঠ জাগ্রত মন্দির বলতে পারো। এই মন্দিরেই ভারতবর্ষের অন্যতম তন্ত্র সাধনা বা বলতে পারো ব্ল্যাক ম্যাজিক এখানে কিন্তু চর্চা হয়ে থাকে। এই হচ্ছে বলিগৃহ, এখানটায় কিন্তু বলি দেওয়া হয় মন্দিরে। ইটগুলো দেখছো, এগুলো দেখো কত পুরানো ইট। মানে অহোম রাজারা এই মন্দিরটা নির্মাণ করেন, আর তারপর থেকেই কিন্তু এটা সতীপীঠ হিসাবে গণ্য হচ্ছে। এবার আমরা যাব উমানন্দ বা তোমার ময়ূরদ্বীপে। তো চলো, শুনেছি নাকি কামাখ্যায় আসলে উমানন্দে না গেলে নাকি তীর্থপূর্ণ হয় না। তো চলো যাবো এবার উমানন্দে। তো এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, আবার সেটা দিয়েই কিন্তু ফেরত যাচ্ছি। এবার দেখাই তোমাদের খাওয়ার কুপন কোথায় পাবে। তো মন্দির থেকে বের হয়েই তোমরা রাইট সাইডে দেখতে পাবে কুপন দিচ্ছে, মানে কুপন সংগ্রহ কেন্দ্র। খাওয়ার জায়গা কিন্তু এইটা এর মধ্যে। তো আর এখান দিয়ে তোমরা ফ্রি অফ কস্ট খাওয়ার কুপন সংগ্রহ করতে পারো। তো আমরা এখন খাবো না, বেরিয়ে যাবো উমানন্দ মন্দিরের দিকে, কারণ আজই কভার করতে হবে অনেকটা। মন্দিরের সামনে থেকেই কিন্তু বাস সেমভাবে তোমরা অ্যাভেলেবেল হয়ে যাবে, বাস কিংবা গাড়ি। তো চলো আমরাও যাই, দেখা যাক কী পাচ্ছি। এই জায়গাটা কিন্তু খুব যানজট, আর বলতে পারো একদম ঘিঞ্জি এরিয়া। গুয়াহাটি থেকে অনেকটা হাইটে আছে এটা, মানে ব্রহ্মপুত্র নদের একদম মিডিলে নীলাচল পাহাড় আছে, নীলাচল পাহাড়ের শিখরে এটা। তো চলো উমানন্দ জায়গা উঠিয়ে 5 মিনিটের রাস্তায় চলে যায়, কোনো অসুবিধা নেই। ব্রহ্মপুত্র নদীর একদম মিডিলে একটা দ্বীপ আছে, যেখানে শিব পার্বতীর জন্য মন্দির তৈরি করেছিল। ব্রহ্মপুত্রের বুক দিয়ে আমরা এখন চলেছি উমানন্দ দ্বীপের দিকে, আর আমাদের জাহাজ এখন সোজা এগিয়ে চলেছে ওই দূরে উমানন্দ দ্বীপের দিকে। ভারতের সবথেকে বড় নদী দ্বীপ মাজুলি, এটা কিন্তু এই ব্রহ্মপুত্র নদের মধ্যেই অবস্থিত, যেটা আমাদের পিছনে দেখতে পাচ্ছ। আর আমরা যাচ্ছি পিকক দ্বীপে, মানে বলতে পারো ইংরেজদের দেওয়া নাম এই পিকক বা ময়ূর আইল্যান্ড। আর এখানেই আছে তোমার উমানন্দ মন্দির। তো দূর থেকে দ্বীপটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর তোমার এর যা প্রাকৃতিক সৌন্দর্য দেখো, পুরো দ্বীপটা একদম গ্রিনারিতে ভর্তি। দুই সাইড দিয়ে ব্রহ্মপুত্র নদের উত্তাল ঢেউ বয়ে চলেছে। আর ওই যে দেখো উপর দিয়ে কেবিল যাচ্ছে, রোপওয়ে। দেখা যাক
আমরাও ওঠার চেষ্টা করব, ওতে যদি উঠতে পারি। আমার পিছনে যে ভ্যাসালটা দেখতে পাচ্ছ, এই ভ্যাসালের টাইমিং কিন্তু তোমার 3:30 পর থেকে, আর ওপার থেকে ভ্যাসাল এবারে আসে না। তোমরা ভ্যাসালের টাইমিংটা অনুযায়ী কিন্তু অবশ্যই এসো, তাহলে ভ্যাসালে অবশ্যই আসতে পারবে আর কম বাজেটে আসতে পারবে। উমানন্দ, উমা কথার অর্থ হলো পার্বতী, অর্থাৎ এটি পার্বতীর মন্দির। বলা হয় শিব পার্বতীকে ভালোবেসে তার সুখ ও স্বাচ্ছন্দ্যের কথা বিচার করে তিনি ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এই সুন্দর দ্বীপটি নির্মাণ করেছিলেন। এই উমানন্দ টেম্পেলের ভিতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ। এবার যাচ্ছে আমরা ভিউ পয়েন্টের দিকে, দেখো শুধু কত সুন্দর দেখতে লাগছে। গার্ডরেল দেওয়া আছে দেখো, তাও কিন্তু লোকে যাচ্ছে। যতই গার্ড দিক আর যতই রেলিং ব্যারিকেড দিক, ব্রহ্মপুত্রের ভিউ দেখার জন্য কিন্তু এখানে লোক অবশ্যই আসছে, আর দলে দলে আসছে, ছবি তোলার জন্য আসছে। মানে এত সুন্দর জায়গা, ভিউ পয়েন্ট, পিছনে সূর্যটা এত সুন্দর লাগছে। আর এক্ষুনি কিন্তু ক্রুজ এখান থেকে যাত্রা শুরু করবে, দেখতে পাচ্ছ হয়তো তোমরা দূরে ক্রুজগুলো যাচ্ছে। ব্রহ্মপুত্রের বুকে ক্রুজ কিন্তু এক্ষুনি যাত্রা শুরু করবে। দেখো ওই দূরে কিন্তু ক্রুজগুলো আসছে এবার। আমরা এখন চলে এসেছি রোপওয়ের সামনে। আর গুয়াহাটির এই সন্ধ্যের ভিউ মানে খুব সুন্দর লাগে নাকি, ব্রহ্মপুত্রের উপরের ভিউ। তো চলো দেখা যাক টিকিটটা পাওয়া যায় কি না। 5টা বাজতে আর আধ ঘন্টা বাকি আছে, 4:30 বাজে। তো রোপওয়েটা উপর দিয়ে বের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। মানে 5টা বেজে গেছে, ওই জন্যে আজ শুধু ওপারে যাবে রোপওয়ে, আর তোমার ফিরবে না, মানে আসার সময় আবার বোটে ফিরতে হবে। তো আজ ওই জন্য উঠবো না, কাল 12টায় ট্রেন আছে, যদি টাইম পাই তা অবশ্যই উঠবো। 5টা অলমোস্ট 5টা বাজতে যায়, এতক্ষণ ঘুরলাম। এখন তো আর টোটালি এখানটায় ঘোরার নেই, আশেপাশে কিছু ছোট ছোট পার্ক আছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই রোপওয়ের টিকিট কিন্তু 200 টাকা পার হেড। আমি দাঁড়িয়ে আছি গুয়াহাটির তোমার নেপালি টেম্পলের সামনে। আজ কিন্তু গুয়াহাটিতে টিপ বর্ষা হচ্ছে। আমার গুয়াহাটির সন্ধ্যেবেলার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। পিছনে পল্টন বাজার, জমজমাট পল্টন বাজার, আর 12 আনা বাঙালি বলে একটা রেস্টুরেন্ট আছে। তো চলো আমরাও ঢুকে দেখবো এর টেস্টটা কীরকম। কি বলছে 12 আনা বাঙালি, তো দেখা যাক খাবারের মধ্যেও 12 আনা বাঙালি আছে কিনা। রাত্রে মেনুটা নিয়েছি দেখো, থালি আছে একটা, আর সঙ্গে আছে চিকেন কষা, 3 পিস চিকেন দিয়েছে, 100 টাকা নিয়েছে। টেস্ট দেখি দেখো তোমাদের খেতে, টেস্টটা দেখি এখন, চিকেনের দেখি আগে ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের মতো কিন্তু নিরামিষ থালি তো যেরকম হয় সেরকম খেয়ে দিয়ে নিই, পরে কথা হচ্ছে। আমার গুয়াহাটি সফর এ পর্যন্তই। অনেক কিছু দেখতে বাকি থেকে গেল গুয়াহাটিতে, তুলে রাখলাম নেক্সট বারের জন্য। সবাই ভালো ও সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।